ছাত্র শক্তির নেতা আলিফ চৌধুরীর উপর হামলার ঘটনায় দুই ছাত্র দল নেতা গ্রেফতার হয়েছেন এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। ব্যাপক আলোচনা সমালোচনা হলো, এরপর জানা গেল পুরো দাবিটাই মিথ্যা। মূলত ব্রাহ্মণবাড়িয়ার একটা ভিন্ন ঘটনা ঘটেছিল, তার একটা ছবি ব্যবহার করে এই বিভ্রান্তি নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে এই আহত ছাত্র নেতাকে নাকি জামাতের আমির 10 লাখ টাকা সহায়তা দিয়েছেন এমন খবরও ছড়িয়েছে। সেটা যাচাই করা হলো, তারপর দেখা গেল এটাও মিথ্যা তথ্য। শুধু তাই না, এক যুবলীগ কর্মীকে বিএনপি কর্মীরা আগুনে পুড়িয়ে হত্যা করেছে এমন মিথ্যা দাবির পোস্টও 10 লক্ষের বেশি বার দেখা হয়েছে। চলুন দর্শক, শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে আহত ছাত্র শক্তির নেতা আলিফ চৌধুরীর উপর হামলার দায়ে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে এমন দাবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়। তবে রিউমার স্ক্যানের টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ছবিটি সাম্প্রতিক ঘটনার নয়। এটি গত 18 জুন ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতারের পুরনো ছবি। ওদিকে আলিফকে জামায়াতের আমির 10 লাখ টাকা সহায়তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি দাবিতে একটি এআই দিয়ে তৈরি ছবি প্রচার করা হয়েছে। তবে এমন দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। মূলত হাসপাতালে আলিফকে দেখতে গিয়েছিলেন কয়েকজন ব্যক্তি, তবে প্রচারিত ছবিতে জামায়াতের আমিরকে যুক্ত করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে আলিফকে জামায়াতের 10 লাখ টাকা সহায়তার দাবিটি যেমন মিথ্যা, তেমনি দাবির সমর্থনে প্রচারিত ছবিগুলো এআই দিয়ে তৈরি ও বিভ্রান্তিকর। আবার ভোলায় যুবলীগ কর্মীকে বিএনপি কর্মীরা আগুনে পুড়িয়ে হত্যা করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে উত্তেজনা ছড়ায়। পোস্টটি প্রকাশের পরপরই 10 লক্ষের বেশি ভিউজ অতিক্রম করে, প্রায় 20,000 মানুষ প্রতিক্রিয়াও জানায়। তবে ফ্যাক্ট চেকে দেখা যায় এটি বাস্তব কোনো হত্যার দৃশ্য নয়। ভারতের মালায়ালাম সিনেমা কাত্তালানের শুটিংয়ের ভিডিওকে ভুয়া দাবি দিয়ে প্রচার করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। গত 28 জুলাই হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে লাখো মানুষের সমাগম হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু ভিডিওটি হবিগঞ্জের নয়, এটি গত 10 জুলাই নোয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা ও শোডাউনের পুরনো ভিডিও। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। দেখে নিলাম আমরা প্রতিবেদনটা, এবং আগে তো জানিয়েছি আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত আছে সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক। সরাসরি আলাপে যেতে চাই। মারুফ মল্লিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময়টা দিচ্ছেন, এবং এই আয়োজনে আপনি আগেও যুক্ত হয়েছেন। বিভিন্নভাবে আসলে অপতথ্যগুলো বিশ্লেষণ করার আমরা চেষ্টা করি, কিন্তু একটা প্যাটার্ন আপনার চোখে পড়ছে কিনা যে এখন আসলে অপতথ্য ছড়ানোর জন্য বিশেষ একটা উপলক্ষও খুব কাজে আসে। অর্থাৎ যখন হবিগঞ্জে কোনো গন্ডগোল হলো, সাথে সাথে সেটা নিয়ে আমরা বুঝতেই পারছিলাম যে ঘটনাটা ঘটেছে, অপতথ্য আসবেই। আমরা দেখেছি বিভিন্ন ঈদ, পূজা, পার্বণ যাই ঘটুক না কেন, সেটা মাথায় রেখেও কিন্তু অপতথ্যগুলো হয়। আমরা যখন প্যাটার্ন বুঝে যাই, আমরা যখন ধরন বুঝে যাই, আমরা যখন বুঝে যাই যে ঘটনার প্রেক্ষিতে এটা ছড়াবে, তাহলে কেন সামাল দিতে পারি না আসলে? জি, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করবার জন্য। আসলে সামাল দেওয়ার যে প্রশ্নটি আসছে, এটা তো আসলে ধরেন সোশ্যাল মিডিয়া বা এই ধরনের যে ক্ষেত্রগুলো আছে, আমরা যেটাকে বলি পাবলিক স্ফিয়ার, যেইখানে আপনার পাবলিক সরাসরি ইনফরমেশন ডিসেমিনেট করে বা শেয়ার করে, তো সেই জায়গাটায় আসলে কন্ট্রোল আপনি সামাল দেওয়াটা একটু খুব একটা সহজ বিষয় না, যদি না ধরেন আপনার ওই ধরনের লিটারেসি রেট হাই না হয়, পার্টিকুলারলি মিডিয়া লিটারেসি আমরা যেটা বলি। এখন ধরেন হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো বা বিভিন্ন সময় যে একটা উপলক্ষ আসে, পূজা, ঈদ, পার্বণ, আপনি দেখবেন গণহারে হচ্ছে গিয়ে যে এইরকম ভুয়া ছবি, ভুয়া ভিডিও বা ভুয়া ইনফরমেশন ছড়িয়ে পড়ে। তো সেই জায়গায় অবশ্যই আপনার একটা আইনের প্রয়োগ করতে হবে, আমাদের সরকারকে সচেষ্ট থাকতে হবে যে এই ধরনের এই ভুয়া তথ্য বা ভুয়া ছবি যারা দিবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এখন আপনি বলতে পারেন পশ্চিমা বিশ্বেও তো সোশ্যাল মিডিয়া আছে, ওইখানে কি এরকম ভুয়া তথ্য বা গুজব ছড়ানো হয়? আমি বলবো না, কারণ সেখানে একটা আইনের সুষ্ঠু প্রয়োগ আছে। জি, আমাদের দেশেও যদি একটা ভালো শক্তিশালী আইন করা যায় যে যারা ভুয়া তথ্য দিবে, ভুয়া ইনফরমেশন ছড়াবে, তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং কিন্তু এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে নিরীহ সাধারণ কেউ যেন এটার আবার
শিকার না হয়, এই আইনের যেন অপব্যবহার না হয়। আচ্ছা যখন আপনি মারুফ মল্লিক, আমি আইন নিয়ে আলাদা করে আপনার কাছে জানার চেষ্টা করবো এবং আমার পরিকল্পনা আছে বিরতির পর ফিরে এসে শুধুমাত্র আইন নিয়েই আমরা একটু আলাপ করব। তার আগে একটা জিনিস বলবেন, আপনি দেখতে পাচ্ছেন রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে গুজব ছড়াচ্ছে, নিশ্চিতভাবে এটা অন্য পক্ষ এটা ছড়াচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো তো বড়, তাদের তৃণমূল পর্যায়ে কর্মীরা আছে, তারা কি দায়িত্ব নিতে পারে না পাবলিক অ্যাওয়ারনেসের? না, এখন তৃণমূলের নেতা কর্মীরা কি পাবলিক সচেতন করার দায়িত্ব নিবে? ওনারা নিজেরাই তো গুজবের সঙ্গে জড়িত। আমি আচ্ছা। নিজেই গুজবের শিকার হয়েছি, অপতথ্যের শিকার হয়েছি, এরকম আমার মতো অনেক মানুষ হচ্ছে। এখন কারা করছে এই দলের? আপনি যদি বাংলাদেশের এই গুজব প্রচারণার বা অপতথ্য প্রচারের ট্রেন্ড ফলো করেন বা অ্যানালাইসিস করেন, আমার কাছে যেটা মনে হয় যে আমি বলবো যে এটা দলগুলোর সিদ্ধান্তে খুব পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো তাদের রাজনৈতিক কৌশলের অংশ। এখন আমরা যদি বাংলাদেশে মোটামুটি এই অপতথ্য ছড়ানোর ট্রেন্ড আমরা একটু ফলো করি, তাহলে দেখবেন যে বিগত 17 বছরে বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের সময় সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেই সরকারের অনুগত গোয়েন্দা সংস্থার লোকজন। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। জি। আমরা নানা ধরনের গুজব দেখেছি। এই মুহূর্তে যদি আমরা বলি পাশাপাশি আমার মনে হয় সুনির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দল এরা গুজবে এগিয়ে আছে এবং তারা কিন্তু ওই আওয়ামী লীগের ধারাবাহিকতাই ফলো করছে। এখন এই যে একটা গুজব ছড়ানো হয়েছে যে হবিগঞ্জের ঘটনায় যে একটি ছেলে আহত হয়েছে, তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, গুরুতর আহত সে, তাকে দেখতে গিয়েছেন যে আমাদের আমির এবং 10 লক্ষ টাকা তিনি অনুদান দিয়েছেন। এই জামাত কি এই ঘটনার কোনো প্রতিবাদ করেছে বা তারা কি কোনো প্রেস রিলিজ দিয়ে বলেছে যে এটা ফেক, আমরা যাইনি বা আমাদের কেউ যায়নি? তারা কিন্তু বলে নাই, আমি যতটুকু জানি। জি। তার দলের পক্ষ থেকে এই ধরনের কথা বলা হয় নাই। এখন কেন বলে নাই? কারণ তারা এটার একটা সুবিধা নিচ্ছে। এইরকম প্রচারণার, এইরকম সুবিধা নেওয়ার প্রচারণা তো আমরা জানি যে নির্বাচনের সময় যদিও তারা বারবার বিষয়টি অস্বীকার করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করেছে। মানে তারা লোকজনকে গিয়ে বলেছে যে আমাদের ভোট দিলে আপনারা খুব সহজেই জান্নাতে যেতে পারবেন, যেহেতু আমরা ইসলামপন্থী দল, আমরা ইসলাম কায়েম করব বা এরকম একটা অবস্থা। তো এই দলগুলো যখন ব্যবস্থা নেয় না, তখন তো জনমনে সন্দেহ জাগতে পারে এবং সেই সন্দেহ আরো পোক্ত হবে যে আমাদের পক্ষ থেকেই গুজব ছড়ানো হয়েছে। একদম একদম একটা বিষয় কি আপনার চোখে পড়েছে মারুফ মল্লিক? মানে আমরা যেটা হয় এই আয়োজনে ফ্যাক্ট চেক করার জন্য রিভার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ, বুম বাংলাদেশ, এরকম কিছু বাংলা ফ্যাক্ট ইদানিং আমরা ব্যবহার করছি, সেখান থেকে আমরা নিজেরাও ফ্যাক্ট চেক করে থাকি। মুশকিল হচ্ছে সাম্প্রতিক সময়ে কয়েকটি ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যারা অপতথ্যটাকে আবার জায়েজ করার চেষ্টা করে। তেমনটা আপনার চোখে পড়েছে কিনা আসলে? হ্যাঁ, আমার চোখে পড়েছে। এটা খুব একটা ইন্টারেস্টিং, যেই পার্টিকুলার গোষ্ঠী আপনার অপতথ্য প্রচার করছে তাদেরই একশো আবার সেই অপপ্রচার বা গুজব থেকে বলতেছে এটা সত্য। জি। সবসময় আবার সত্য বলে না, মানে তাদের পক্ষে নেগেটিভ তৈরি করার জন্য যা বলার তাই বলে। অপতথ্যকে কখনো সত্য বলবে, আবার কিছু কিছু সময় ওই দলেরই সুনির্দিষ্ট ওই দলেরই অপতথ্যকে তারা অপতথ্য বলে প্রচার করবে। এটা তারা করে সাধারণত এক ধরনের জনমনে আস্থা অর্জনের জন্য। এখন আপনি যদি মিডিয়া গভর্নেন্সের জায়গা থেকে বা মিডিয়া ম্যানেজমেন্টের জায়গা থেকে বিষয়টা বিশ্লেষণ করেন এবং ওইখানে আপনার হচ্ছে যে এজেন্ডা সেটিং এবং প্রপাগান্ডা এবং ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়ন বিল্ডিং এর যে প্রসেসটা, যে মেথডটা সেখানে পড়ানো হয়, সেখানে কিন্তু এটা আছে যে আপনি কিভাবে ম্যানিপুলেট করবেন তথ্যকে। আপনি প্রথমে ধরেন আমি আপনার বিরুদ্ধেই মাঠে নামছি, তাহলে এখন কি করতে হবে? আপনার বিপক্ষে কিছু কথা বলবো, আবার আমি আপনার পক্ষেও কথা বলে জনমনে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এটা নিউট্রাল। তো এইরকম কিন্তু ধরুন আমি একটা জিনিস ফলো করেছি, আপনার সঙ্গে আমার হয়তো কথা হচ্ছে, আপনি আমাকে বোঝানোর জন্য একটা পরিসংখ্যান দিলেন, সেই পরিসংখ্যানে আপনি হয়তো সংখ্যা হয়তো 1 লক্ষের জায়গায় আপনি হয়তো ভুলে একটু কম বলে ফেলেছেন, তখন ওরা বললো যে মারুফ মল্লিক অনিয়ারে কিছু ভুল তথ্য দিলেন, অর্থাৎ অপতথ্য ছড়ালেন। ব্যাপারটা তো এরকম। হ্যাঁ, এরকম ধরেন হয় কি, স্পেকুলেশন আপনি যখন করবেন, আমরা সাধারণত এই ধরনের জায়গায় যখন কথা বলি, এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম থাকে হাইপোথেটিক্যাল কথাবার্তা এবং স্পেকুলেটিভ। জি।
ধারণা নিয়ে আমরা কথা বলি। এখন এইখানে আপনি যখন বলবেন যে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, এরকম হিস্টোরিক্যাল ইভেন্টে ভুল করা যাবে না। বা 1952 সালের 21শে ফেব্রুয়ারি জি। আমাদের ভাষার আন্দোলন হয়েছে। এখন এইখানে আপনার কথাই কিন্তু দেখা গেছে যে আপনি ওই একটু উল্টাপাল্টা বলে ফেলতে পারেন। আপনি কখনো বললেন 1971 না বলে ফেললেন 1972 হিস্টোরিক্যাল ইভেন্টে নাম্বারের এদিক সেদিক হতে পারে। তখন ওইটাকে ধরে তারা যে মানে আমি বলবো যে মেসিভ প্রপাগান্ডা চালায়। তবে হ্যাঁ, আমাদের এই নাম্বার বা ফিগার বলার ক্ষেত্রে আমরা যখন পাবলিক স্পিয়ারে কথা বলবো, এখন দুইটা আলোচনা আছে। একটা হচ্ছে যে ধরেন আমরা যখন গণমাধ্যমে সুনির্দিষ্টভাবে গিয়ে কথা বলি, তখন কিন্তু আমাদের এইসব ফ্যাক্ট এন্ড ফিগার অ্যাকুরেট হওয়া উচিত। কিন্তু এটা যেহেতু প্রথাগত আমরা কোনো ওই ধরনের মানে এটা গবেষণা কর্ম না, তো এখানে একটা জেনারেল আলোচনা হয়, এখানে স্পেকুলেশন আসবে। আমি যেটা বললাম হাইপোথেটিক্যাল কথাবার্তা হবে। সেইখানে আপনাকে একদম সুনির্দিষ্ট সংখ্যা বা বিষয় আপনাকে বলতে হবে, এইটা তো আসলে বলা মুশকিল। আর ধরেন আমরা যখন এইরকম টকশো বা এই ধরনের আলাপ আলোচনায় যাই, তখন আমরা কিন্তু একটা সুনির্দিষ্ট একটা কোনো বিষয়ের উপর আলাপ করি না, যেটা পূর্ব নির্ধারিত। সাধারণত এইগুলা হ্যাঁ, আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আরেকটা বিষয় একটু জেনে তারপরে যাই, ছোট করে একটু বলবেন। আমরা সরকারের পক্ষ থেকে যখন বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, আমরা যখন প্রশ্ন করি তখন একটা দ্বিধার মধ্যে পড়ে যায়। ধরুন আমরা সরকারের পক্ষ থেকে যিনি ছিলেন তার কাছে জানতে চেয়েছিলাম, আমি ধরুন তথ্যমন্ত্রীর কাছে হয়তো জানতে চাইলাম যে আপনারা আসলে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম তৈরি করবেন কিনা। সভাপতি তথ্যমন্ত্রী সেই কাজটা করতে গিয়ে দুবার ভাববেন, কারণ তখন বলা হবে সরকারের পক্ষে হয়তো সেই ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম কাজ করবে। আবার আমরা দেখতে পাচ্ছি যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা নিজস্ব আবার ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে। তাহলে সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবে, আসলে তারা কোন দিকে যাবে? না, তারা আমি মনে করি এই ক্ষেত্রে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যাওয়া উচিত। ধরেন বাইরে ফ্যাক্ট চেকিং কোম্পানিগুলো, ধরেন রয়টার্সের নিজস্ব ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান আছে, বা এএফপির আছে, বা ধরেন আপনার এপির আছে, গার্ডিয়ানের আছে। এইরকম আমাদের দেশে যারা মেইন স্ট্রিম মিডিয়া বা লিডিং মিডিয়া যারা আছে, তাদের যদি ফ্যাক্ট চেকিং এর একটা পার্টিকুলার উইং থাকে, এবং তারা যদি ধরেন একটা ঘটনার পরে যদি এই জিনিসটা বলে যে এই জিনিসটা যে ছড়ানো হয়েছে এটা ঠিক না, সোশ্যাল মিডিয়া এটা ছড়িয়ে গিয়েছে, এটা অপতথ্য বা ভুল তথ্য, দিজ আর দি ফ্যাক্টস, তখন কিন্তু মানুষ অপেক্ষাকৃত এই ধরনের প্রাইভেট খাত থেকে বা বেসরকারি খাত থেকে, আবার সেই বেসরকারি খাতটা হচ্ছে অলরেডি রিকগনাইজড ইনস্টিটিউশন, আমি যেটা বললাম রয়টার্সের বা আপনার এএফপির, এরকম বাংলাদেশে যারা লিডিং মিডিয়া আছে, তারাও যদি এই ফ্যাক্ট চেকিংটা করে, তাহলে সেটা জনমনে বেশি আস্থা তৈরি করবে। আবার এরা যে করবে, এরা কিন্তু সরকারের নিয়ন্ত্রণের বাইরে না। ধরেন আপনার 71 টিভি যদি ফ্যাক্ট চেকের একটা সেকশন খুলে বা ডিপার্টমেন্ট এবং প্রতিদিন যদি ফ্যাক্ট চেক করে আমাদেরকে তথ্য দেয়, এখন কোনো কারণে যদি আমাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয় 71 টিভি তো সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়েছে, সরকার তখন তার উপর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে। তো সেই জায়গায় আমি মনে করি সরকারের নিয়ন্ত্রণে যদি ফ্যাক্ট চেকিং করা হয়, ডেফিনেটলি সেটা আমি অস্বীকার করব না, এগুলো সরকারের পক্ষে যেতে পারে এবং জনগণের মধ্যে এক ধরনের অবিশ্বাস কাজ করবে। কারণ সরকারি প্রপাগান্ডা টুল বা সরকারি রেডিও টেলিভিশন এগুলো আসলে সরকারের পক্ষেই বলবে। আমাদের সরকারি অর্থায়নে হলেই সবাই মনে করবে এটা সরকারের প্রভাবের মধ্যে আছে। আমি একটা বিরতিতে যাব, তার আগে একটু মনে করিয়ে দিই আপনি যে আমাদের গণতন্ত্র আসলে ওই অবস্থায় যায় নাই যে সরকার যে তথ্যটা আমাদেরকে দিবে মানুষ বিনা দ্বিধায় সেটা বিশ্বাস করবে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি আমি যেটা বললাম বেসরকারি উদ্যোগ দরকার। একদম। মারুফুল, আমি বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করে যাই আপনার কাছে। আমার মনে পড়ে আপনি জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পক্ষ থেকে একটা আয়োজন ছিল, সেই আয়োজনে আমিও ছিলাম। সেখানে তথ্যমন্ত্রী ছিলেন এবং তথ্যমন্ত্রী আপনাদের কাছে বলেছিলেন অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার জন্য একটা অ্যাকশন প্ল্যানের কথা। মারুফুল, অ্যাকশন প্ল্যান নিয়ে একটু জানতে চাই। আসলে তথ্যমন্ত্রী আপনাদেরকে বলেছিলেন এই সংকট উত্তরণের জন্য কিছু অ্যাকশন প্ল্যানের কথা, একটু আইডিয়া দেবেন? আমরা হচ্ছে অলরেডি এই কর্ম পরিকল্পনাটি তৈরি করেছি এবং আমরা আশা করি যে আগামী সপ্তাহেই তথ্যমন্ত্রীর কাছে এটা আমরা হস্তান্তর করতে পারবো আমাদের জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পক্ষ থেকে। আর আমরা এই জায়গাটায় যেটা করেছি, আমাদের একটা খুব দক্ষ একটি দল এই পরিকল্পনাটি তৈরি করেছে। এখানে যেমন পলিসি অ্যানালাইসিস বা সরকারের পলিসি নিয়ে যারা কাজ করেন এরকম লোকজনও আছেন, পাশাপাশি ধরেন টেকনিক্যাল জায়গা থেকে যাদের নলেজ আছে এবং এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত এরকম লোকজনও আছেন। আমাদের সঙ্গে বুয়েটের এক্সপার্ট আছেন, রুয়েটের এক্সপার্ট আছেন, কানাডার থেকে কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি নিয়ে পড়াশোনা করা একজন ভদ্রলোক আছেন। তো আমরা মোটামুটি একটা ভালো দক্ষ টিম দিয়ে এই পরিকল্পনাটি তৈরি করার চেষ্টা করেছি
আর এই জায়গায় আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিব যে টেকনিক্যাল জায়গার পাশাপাশি সামাজিক সচেতন করার যে প্রসেসটা, মানুষকে সচেতন করার যে ধারণা বা আইডিয়াটা, এবং আমি যেটা বলছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, কারণ এইখানে এমন কিছু করা যাবে না, আমি যেটা আগেও বললাম যে সরকারের পক্ষ থেকেই যদি সেটা করা হয়, কারণ আমরা যেটাকে সরকারকে বলার চেষ্টা করব যে আপনি যদি সরকারের উদ্যোগে এই জিনিসটা বন্ধ করতে চান, তাহলে কিন্তু আপনার এক ধরনের ওই যে আমরা যেটা বললাম যে এক ধরনের মিসট্রাস্ট তৈরি হবে। তো আমরা বলবো যে সরকার যেন এখানে পাবলিক সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও এনগেজ করে, এবং আমাদের একটা বড় পরামর্শ থাকবে যে স্কুল থেকে, মানে আমাদের যখন স্কুলিংটা শুরু হয় তখন দেখেন একটা জিনিস কি, আপনার যে আইসিটি বা এই আইটি বা ইন্টারনেট, আমরা যেই ভার্চুয়াল জগতের কথা বলছি, এটা কিন্তু অবধারিত, আপনি এটাকে কোনোভাবেই এড়াতে পারবেন না বা বন্ধ করতে পারবেন না। এই জগতে আমাদেরকে আরো ঢুকে যেতে হবে। এই যে ধরেন আজকে আমি একটা ভালো একটা সংবাদ দেখলাম যে সরকার উদ্যোগ নিয়েছে যে যাদের ইন্টারনেটের ডাটা থাকবে না, তারা ইন্টারনেট ডাটা না থাকার পরেও ইন্টারনেট অন করে তারা নগদের অপারেশনটা অ্যাপটা চালাতে পারবেন বা ব্যাংকিং অ্যাপস গুলো তারা চালাতে পারবেন। তো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাকে এটাতে ঢুকতেই হবে। তো এইটাকে যদি আপনি ঢুকতে চান, তাহলে এটার অ্যাবিউজও থাকবে, এই যে আমরা যেটা কোনো অপতথ্য বা ফ্যাক্ট চেকিং নিয়ে কথা বলছি। এই জায়গায় আমি শুরুতে যেটা বলেছিলাম মিডিয়া লিটারেসির কথা, এইটা যদি আমরা স্কুলিং এর শুরু থেকে বাচ্চাদেরকে শিখাতে পারি, আসলে তুমি কোন তথ্যটা নিবা বা নিবা না, বা কোনো একটা তথ্য গ্রহণ করার আগে এর প্রতিক্রিয়ায় তুমি অ্যাক্টিভ হবা কি ইনঅ্যাক্টিভ থাকবা, এটার যে একটা টাইম ফ্রেম থাকবে, সেটা যেন সে একটু মাথায় একদম, রাখে। মানে খুব ছোটবেলা থেকে ডিজিটাল লিটারেসি দিয়ে তাদেরকে অভিজ্ঞ করে ডিজিটাল তোলা। লিটারেসি দেখাতে হবে, এবং ছোট থেকে যদি আমরা ওদেরকে এডুকেট করতে পারি যে সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য দেখার সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়া যাবে না। এবং একদম। আমার হাতে আর মিনিট দুয়েক সময় আছে, 2 মিনিটের মধ্যে একটা সমাধান আপনার কাছ থেকে খুঁজতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখন এই সময়ের মধ্যে সবচেয়ে বড় মাথা ব্যথার একটা হচ্ছে ক্রস বর্ডার গুজব, অর্থাৎ বাইরে থেকে বসে ফেসবুকে যাদেরকে আমরা দেখি যে ভীষণ রকমের ব্লগার কিংবা অ্যাক্টিভিস্ট, তারা সেখানে বসে দেশ এবং অর্থনীতি নানা কিছু নিয়ে গুজব ছড়াচ্ছে। এই মানুষগুলোকে আমরা চিনি, তাদেরকে নিয়েও আমরা হয়তো কথা বলি, সমাধান তো পাই না, কি বলবেন? আর সমাধান হচ্ছে আপনার প্রপাগান্ডার বিপরীতে কাউন্টার প্রপাগান্ডা তৈরি করতে হবে, কারণ এইখানে যে আপনার মানে টেকনিক্যাল যে জটিলতাটা, জি। সেটা হচ্ছে যে আপনি এখন বাক স্বাধীনতায় কতটুকু হরণ করছেন। আমরা গতকালও কথা বলেছি যে রাজনৈতিক যে গালিগালাজ শুরু হয়েছে, এটার বিরুদ্ধে আসলে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন, কারণ আপনি যদি খুব বেশি শক্ত ব্যবস্থা নেন, তখন আবার বলা শুরু করবে যে আপনি বাক স্বাধীনতা হরণ করছেন, রাজনৈতিক অধিকার হরণ করছেন। তো সেই জায়গায় আপনাকে করতে হবে যে আপনার বিরুদ্ধে যে প্রপাগান্ডাটা হবে সেটাকে ডিবাঙ্ক করতে হবে সঙ্গে সঙ্গে, আপনাকে অপতথ্যের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সঠিক তথ্যটা আপনাকে প্রচার করতে হবে, এবং আপনাকে এই ক্ষেত্রে খুবই সুইফট এবং ধরেন যে দ্রুত এবং অ্যাক্টিভ হইতে হবে, যেটা আমরা গণমাধ্যমের একটা প্র্যাকটিস। ধরেন গণমাধ্যমে কিন্তু নিউজ আউটলেটগুলোর মধ্যে এক ধরনের একটা প্রতিযোগিতা থাকে যে কার আগে কে তথ্যটা ব্রেক করতে পারে সমাজের কাছে বা মানুষের কাছে আচ্ছা, disseminate আমি এখানে আলাপটা থামাই, এবং আপনাকে অনেক ধন্যবাদ মারুফ মল্লিক, আপনি ছিলেন আমাদের সঙ্গে। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল ঠিক দেখা হবে ফেক নিউজ স্ক্যানারে নতুন কোনো বিষয় নিয়ে। থাকবেন আমাদের সঙ্গে।